তাদের মেডিকেল যে জেনারেল নলেজ আছে, হ্যাঁ অনেকে হয়তো এতদিন বাংলাদেশ বিষয়গুলি পড়েছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে মেডিকেলের সার্কুলারে কি হয়েছে যে আন্তর্জাতিক বিষয়গুলি দিয়েছে। তো আন্তর্জাতিক বিষয়গুলিতে যেই ধরনের টপিকগুলো পড়তে হবে মেডিকেলের জন্য, সেই টপিকগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খেয়াল করেন, তাহলে আমরা একটু আজকে আন্তর্জাতিক লেকচার 1 আলোচনা করি। আন্তর্জাতিক লেকচার 1, আন্তর্জাতিক লেকচার 1। আজকের ক্লাসে আমরা মহাদেশ ভিত্তিক আলোচনা করব, মহাদেশ নিয়ে। মহাদেশের মধ্যে আমরা প্রথম আলোচনা করব এশিয়া মহাদেশ নিয়ে। এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করতে চাই। আমার একটু ঠান্ডা কাশি, তো কারো প্রবলেম হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো একটু প্রবলেম হতে পারে। আমরা আজকে আন্তর্জাতিক ক্লাসে আলোচনা করছি এশিয়া মহাদেশ নিয়ে। খেয়াল করেন, এই যে এশিয়া মহাদেশ আছে, এই এশিয়া মহাদেশের মোট দেশ হচ্ছে 44টা। এশিয়াতে মোট দেশ হচ্ছে 44টা। এই 44টা দেশের মধ্যে সবগুলো দেশই হচ্ছে জাতিসংঘভুক্ত দেশ, অর্থাৎ এই সবগুলো দেশ হচ্ছে ইউএন ভুক্ত দেশ, অর্থাৎ 44টা দেশই হচ্ছে ইউএন ভুক্ত দেশ। আচ্ছা, এই যে 44টা দেশ আছে, এই দেশের মধ্যে সর্বশেষ স্বাধীন যে দেশটা হয়েছে তার নাম হচ্ছে পূর্ব তিমুর, সর্বশেষ স্বাধীন দেশ। এই দেশগুলোর মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। এই যে পূর্ব তিমুর যে দেশটা আছে, এই পূর্ব তিমুরের বর্তমান নাম আবার তিমুর লিসত। এই পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। পূর্ব তিমুরের বর্তমান নাম হলো তিমুর লিসত। পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। খেয়াল করেন, এই যে এশিয়া মহাদেশটা আছে, এই এশিয়া মহাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়, অর্থাৎ এশিয়া মহাদেশের কয়েকটা অঞ্চল আছে। এশিয়া মহাদেশকে আমরা কয়েকটা অঞ্চলে ভাগ করতে পারি। কি বললাম ভাই? এশিয়া মহাদেশকে আমরা কয়েকটা অঞ্চলে ভাগ করতে পারি। কয়েকটা অঞ্চলে আমরা এশিয়া মহাদেশটাকে ভাগ করতে পারি। তো এর মধ্যে এই যে কয়েকটা অঞ্চল, অর্থাৎ 5টা অঞ্চল আছে এশিয়া মহাদেশে, এর মধ্যে একটা অঞ্চলের নাম হলো দক্ষিণ এশিয়া। একটা অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। আপনি আমার সাথে একটু সুন্দর করে টাইটেল করতে পারেন, দক্ষিণ এশিয়া। এটা টাইটেল করলেন দক্ষিণ এশিয়া। এটা একটা অঞ্চলের নাম। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়া হচ্ছে একটা অঞ্চল। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়া হচ্ছে একটা অঞ্চল। এই যে দক্ষিণ এশিয়া যে অঞ্চলটা আছে, এই দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 8টা। কয়টা দেশ বললাম ভাই? 8টা। এখানের দেশ হচ্ছে, এই অঞ্চলটাতে দেশ আছে 8টা দেশ। এই যে 8টা দেশ আছে, এই সবগুলো দেশই হচ্ছে সার্কভুক্ত দেশ। এই 8টা দেশ মিলে এগুলো হচ্ছে সার্কভুক্ত দেশ। এই 8টা দেশই হচ্ছে সার্কভুক্ত দেশ। খেয়াল করবেন, এই যে 8টা দেশ আছে, এই 8টা দেশকে আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। কি বললাম? একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, যে টেকনিকটা হচ্ছে নিপা। কি বললাম? নিপা এমবিবিএস করে। বলো, নিপা কি পড়ে? নিপা এমবিবিএস পড়ে। নিপা হচ্ছে এমবিবিএস পড়ে। নিপা কি পড়ে? নিপা এমবিবিএস পড়ে। মেডিকেলের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস। আপনারা যারা মেডিকেলের পরীক্ষা দেবেন, যেই লাইনগুলো বলবো সেই লাইনগুলো একটু ভালো করে শুনবেন। মেডিকেলের সাধারণ জ্ঞান অনেক ডিপ লেভেল থেকে আসে না, খুব বেসিক থেকে আসে। আমি একটু আন্তর্জাতিক বিষয়গুলোর বেসিক পড়ানোর চেষ্টা করছি। এন থেকে হচ্ছে নেপাল। আই থেকে হচ্ছে ইন্ডিয়া। পি থেকে হলো পাকিস্তান। এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি থেকে পাকিস্তান, এ থেকে আফগানিস্তান। তাহলে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। আর এম থেকে হচ্ছে মালদ্বীপ।
দ্বীপ, বি থেকে হচ্ছে ভুটান, বি থেকে ভুটান, আর এই বি থেকে হলো বাংলাদেশ, আর এস থেকে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। নেপাল এমবিবিএস পড়েন, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই হলো টোটাল 8টা দেশ, যে দেশগুলোকে নিয়ে দক্ষিণ এশিয়ার দেশ এগুলো, এই অঞ্চলটা। আমরা একটু প্রথমে নেপাল নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, এই নেপালের রাজধানী, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর এই নেপালের মুদ্রা হচ্ছে রুপি। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি। একটু খেয়াল করেন, এই যে কাঠমান্ডু যে জায়গাটা আছে, শহরটা আছে, এখানে এই কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর আছে, সার্কের হেডকোয়ার্টার আছে। তাহলে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এই কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর আছে। কাঠমান্ডুতে কি আছে? সার্কের সদর দপ্তর। খেয়াল করেন, এই যে নেপাল যে দেশটা, এই নেপালকে বলা হয় হিমালয় কন্যা, হিমালয় কন্যা, বা এই নেপালকে বলা হয় হিমালয়ের দান। নেপালকে বলা হয় হিমালয় কন্যা বা হিমালয়ের দান, হিমালয় কন্যা বা হিমালয়ের দান, হিমালয় কন্যা বা হিমালয়ের দান বলা হয় নেপালকে। এই নেপালের একটা সৈন্য আছে, বা আপনি পরীক্ষার মধ্যে বলতেও পারে যে নেপালের গেরিলা দল বা নেপালের সৈন্য কোনটা। তো এই নেপালের যে সৈন্য আছে, এই সৈন্যের নাম হলো গুর্খা। নেপালে যে সৈন্য আছে সেই সৈন্যের নাম হলো গুর্খা। তাহলে গুর্খা কোন দেশের সৈন্য? নেপালি সৈন্য। গুর্খা হলো নেপালের সৈন্য। তাহলে বলেছি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, মুদ্রা হলো রুপি, সার্কের সদর দপ্তর আছে নেপালের কাঠমান্ডুতে, হিমালয় কন্যা বলা হয় নেপালকে বা হিমালয়ের দান বলা হয় নেপালকে, নেপালের সৈন্যকে বলা হয় গুর্খা, নেপালের সৈন্যকে কি বলা হয়? গুর্খা, নেপালের সৈন্যকে বলা হয় গুর্খা। আচ্ছা, এগুলো চলে গেল নেপাল নিয়ে, নেপাল নিয়ে চলে গেল। এবার আমরা একটু আলোচনা করতে চাই ভারত নিয়ে। ভারত, নেপালের পরে আমরা একটু আলোচনা করতে চাই ভারত নিয়ে। ভারত, খেয়াল করেন, ভারত একটু দ্রুত লেখার চেষ্টা করবেন আমার সাথে। এই যে ভারতের রাজধানী, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, নয়াদিল্লি, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আচ্ছা, ভারতের মুদ্রা হচ্ছে রুপি, মুদ্রা কি? রুপি। বেসিক কথাবার্তা, এগুলো সব বেসিক কথাবার্তা। ভারতের মুদ্রা হচ্ছে রুপি, রুপি। খেয়াল করেন, এই যে ভারত যে দেশটা আছে, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। তো এই জওহরলাল নেহেরুর একটা গ্রন্থ আছে, এই যে জওহরলাল নেহেরু ব্যক্তিটা আছেন, তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। জওহরলাল নেহেরুর একটা গ্রন্থের নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। এটা হলো জওহরলাল নেহেরুর আত্মজীবনীমূলক গ্রন্থ। খেয়াল করেন, এই ভারতের জাতির জনক, ভারতের জাতির জনকের নাম মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনকের নাম হচ্ছে মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনকের নাম হচ্ছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। তো এই যে মহাত্মা গান্ধী আছেন, এই মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী, তার প্রকৃত নাম, তার পুরো নাম হলো মোহনদাস, মোহনদাস করমচাঁদ, করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। খেয়াল করবেন। আচ্ছা, এই যে মহাত্মা গান্ধী আছেন, এরপরে ভারতের, ভারতের পরমাণু বিজ্ঞানী, ভারতের পরমাণু বিজ্ঞানী, খেয়াল করবেন, একটু মন দিয়ে শুনবেন। ভারতের পরমাণু বিজ্ঞানী, বা আমরা ওনাকে মিসাইল ম্যান নামে ডাকি, মিসাইল ম্যান। ভারতের পরমাণু বিজ্ঞানী বা মিসাইল ম্যান নামে যিনি খ্যাত, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, এপিজে, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। ভারতের পরমাণু বিজ্ঞানী বা মিসাইল ম্যান নামে যিনি খ্যাত, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এই যে ভদ্রলোক আছেন, এই ভদ্রলোক
তার একটা একটা না অনেকগুলো গ্রন্থ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট এর মধ্যে একটা গ্রন্থের নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। একটা হলো মাই লাইফ, টার্নিং পয়েন্ট আছে, মাই লাইফ আছে। আরেকটা গ্রন্থের নাম হচ্ছে উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। মাই লাইফ, টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার। মাই লাইফ, টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার, এগুলো হলো এপিজে আব্দুল কালামের গ্রন্থ। তিনি ভারতের পরমাণু বিজ্ঞানী বা মিসাইল ম্যান নামে খ্যাত ছিলেন। আচ্ছা দেখেন এদিকে খেয়াল করেন, ভারতের যে উত্তরপ্রদেশ আছে, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়, খেয়াল করেন ভারতের কোন প্রদেশ বললাম? উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের অযোধ্যাতে একটা মসজিদ আছে, তার নাম হলো বাবরি মসজিদ। তাহলে প্রশ্ন হতে পারে যে ভারতের কোন জায়গায় কোন প্রদেশে মসজিদ আছে? উত্তরপ্রদেশে বাবরি মসজিদ আছে, যেটা মুঘল সম্রাট বাবর নির্মাণ করেছিলেন। মুঘল সম্রাট বাবর নির্মাণ করেছিলেন। ভারতের উত্তরপ্রদেশে মুঘল সম্রাট বাবর নির্মাণ করেছিলেন এই বাবরি মসজিদ, যেটা 1528 সালে নির্মিত হয়। এই বাবরি মসজিদটা উত্তরপ্রদেশের বাবরি মসজিদ। আচ্ছা খেয়াল করেন, ভারতে একটা জায়গা আছে, নাম হলো পানিপথ নামক জায়গা। পানিপথ নামক একটা স্থান আছে, এটা ভারতের হরিয়ানা প্রদেশে আছে। হরিয়ানা প্রদেশে এই যে পানিপথের যুদ্ধ বলি না আমরা, এই যে পানিপথের যে 3টা যুদ্ধ হয়েছে, সেটা ভারতের হরিয়ানা প্রদেশে এই যুদ্ধটা হয়েছে, পানিপথ নামক যুদ্ধ যেটা। আচ্ছা এটা একটা গ্রামের নাম, কিন্তু এই পানিপথ একটা গ্রামের নাম। এটা যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত এই পানিপথ নামক গ্রামটা ভারতের উত্তরপ্রদেশের হরিয়ানাতে এটা আছে। হরিয়ানাতে, কোথায়? হরিয়ানাতে পানিপথ নামক এই জায়গাটা আছে। তাহলে দেখেন, ভারতের রাজধানী, মুদ্রা, আমৃত্যু প্রধানমন্ত্রী, ভারতের পরমাণু বিজ্ঞানী, ভারতের জাতির জনক, ভারতের বাবরি মসজিদ নিয়ে আলোচনা করেছি। খেয়াল করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়টা রাজ্য? 7টা রাজ্যকে একত্রে আমরা সেভেন সিস্টার্স বলি। আচ্ছা এই সেভেন সিস্টার্স আছে, এই সেভেন সিস্টার্স 7টা রাজ্যের মধ্য থেকে বাংলাদেশের সাথে সীমানা আছে। সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্যের মধ্য থেকে বাংলাদেশের সাথে সীমানা আছে হলো 4টা রাজ্যের। 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্যের মধ্যে থেকে বাংলাদেশের সাথে সীমানা আছে 4টা রাজ্যের। এই 4টা রাজ্যের নাম হচ্ছে, একটা হলো আসাম রাজ্য, একটা রাজ্যের নাম হচ্ছে মেঘালয় রাজ্য, একটা রাজ্যের নাম হচ্ছে ত্রিপুরা রাজ্য, একটা রাজ্যের নাম হচ্ছে মিজোরাম। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। আর সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্যের মধ্য থেকে বাংলাদেশের সাথে সীমানা নেই, বাংলাদেশের সাথে সীমানা নেই হলো 3টি রাজ্য। বাংলাদেশের সাথে সীমানা নেই হলো 3টা রাজ্যের। কয়টা রাজ্যের? 3টা রাজ্যের বাংলাদেশের সাথে সীমানা নাই। 3টা রাজ্যের, একটা রাজ্যের নাম হচ্ছে অরুণাচল, একটা রাজ্যের নাম হচ্ছে নাগাল্যান্ড। রাজ্যের নাম হচ্ছে নাগাল্যান্ড, আরেকটা রাজ্যের নাম হচ্ছে মণিপুরি। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি। তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য হলো 7টা। এর মধ্যে থেকে 3টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নাই, আর 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সেভেন সিস্টার্স এগুলো আলোচনা করছিলাম আমরা আমাদের দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে। নিপা এমবিবিএস করে টেকনিক বলে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি থেকে পাকিস্তান, এ থেকে আফগানিস্তান, এম থেকে মালদ্বীপ, বি থেকে ভুটান, বি থেকে বাংলাদেশ, এস থেকে
শ্রীলঙ্কা। হ্যাঁ, আমরা ভারত নিয়ে আলোচনা করছিলাম নেপালের পরে। আচ্ছা, এইবার আমরা একটু আলোচনা করতে চাই, যেহেতু নিপা এমবিবিএস পরে বললাম, NIPA, NI নিয়ে কথা হলো, এবার পি নিয়ে কথা বলবো, পাকিস্তান। পাকিস্তান, আচ্ছা, এই যে পাকিস্তান যে দেশটা আছে, এই পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আচ্ছা, এই যে পাকিস্তান যে জায়গাটা আছে, এই পাকিস্তানের একটা উপজাতি আছে, উপজাতি। পাকিস্তানের উপজাতির নাম হলো আফ্রিদি। পাকিস্তানের উপজাতির নাম হলো আফ্রিদি উপজাতি। আফ্রিদি উপজাতি যে দেশে, তার নাম হচ্ছে পাকিস্তান। আফ্রিদি উপজাতি পাকিস্তান। এই পাকিস্তানের একটা পত্রিকার নাম আছে ডন পত্রিকা, ডন। পাকিস্তানের একটা পত্রিকার নাম হলো ডন, আফ্রিদি ডন। আচ্ছা, এই পাকিস্তানের একটা সংবাদ সংস্থা আছে, সংবাদ সংস্থা, পাকিস্তানের একটা সংবাদ সংস্থা আছে, হ্যাঁ, খুব সম্ভবত পিটি কি যেন একটা সংবাদ, আচ্ছা পরে বলবো, না মনে পড়লে পরে কখনো বলবো। দেখেন, তাহলে পাকিস্তানের পত্রিকার নাম হচ্ছে ডন, উপজাতির নাম হচ্ছে আফ্রিদি, রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান নিয়ে সেভাবে আমাদের ইউনিভার্সিটি গুলোতে বা মেডিকেলে নার্সিং এ প্রশ্ন হয় না, এরপরে দুই চারটা তথ্য আপনি বলে দিলাম পাকিস্তান। আচ্ছা, এবার আসুন আফগানিস্তান। এ থেকে হলো আফগানিস্তান, আফগানিস্তান। আচ্ছা, আফগানিস্তান যে দেশটা আছে, এই আফগানিস্তানের রাজধানী, আফগানিস্তানের রাজধানী হচ্ছে, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আর মুদ্রা, মুদ্রা হলো আফগানি। আফগানি মুদ্রা হচ্ছে আফগানি। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রা হলো আফগানি। মুদ্রা কি ভাই? আফগানি হলো মুদ্রা। আচ্ছা, এই আফগানিস্তানে বর্তমানে ক্ষমতায়, ক্ষমতায় যারা আছে এরা হলো তালেবান। তালেবানরা ক্ষমতায় আছে আফগানিস্তানে, ক্ষমতায় আছে তালেবানরা। আফগানিস্তানে ক্ষমতায় আছে কারা ভাই? তালেবানরা ক্ষমতায় আছে আফগানিস্তানে, তালেবানরা ক্ষমতায় আছে। খেয়াল করেন, এই আফগানিস্তান যে দেশটা আছে, এর কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, গুরুত্বপূর্ণ শহর, কিছু স্থান গুরুত্বপূর্ণ, যেমন কান্দাহার। কান্দাহার, হ্যাঁ, আফগানিস্তান একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে হিন্দুকুশ, হিন্দুকুশ, হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে মাজার ই শরীফ, মাজার ই শরীফ, কান্দাহার, হিন্দুকুশ, মাজার ই শরীফ, এই জায়গাগুলো হচ্ছে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ জায়গা। কান্দাহার, হিন্দুকুশ, মাজার ই শরীফ। 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 কান্দাহার, হিন্দুকুশ, মাজারি শরীফ। শামসুল আরিফিন নামে কোন শিক্ষার্থী যদি আমার এই লাইভ ক্লাসটা দেখে থাকো, তাহলে একটু নক করে জানাও তো, শামসুল আরিফিন। কান্দাহার, হিন্দুকুশ, মাজারি শরীফ, এগুলো হচ্ছে আফগানিস্তানের জায়গা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ স্থান। ওকে, পাকিস্তান, তাহলে এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি থেকে পাকিস্তান, এ থেকে আফগানিস্তান। আচ্ছা, এরপরে এম থেকে হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ, মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে এই যে একটা দেশ আছে মালদ্বীপ, এটা একটা দ্বীপ রাষ্ট্র, হ্যাঁ। রাজধানী হচ্ছে, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, আর মুদ্রা হচ্ছে রুপি। মুদ্রা কি ভাই? মুদ্রা হচ্ছে রুপি। তাহলে মালদ্বীপ, মালে, রুপি। মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপি। এই মালদ্বীপটা একটা দ্বীপ রাষ্ট্র। কি রাষ্ট্র ভাই? এই মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। এই মালদ্বীপ কি রাষ্ট্র ভাই? এটা একটা দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ এটা একটা ওয়াটার লক কান্ট্রি। ওয়াটার লক কান্ট্রি, ওয়াটার লক কান্ট্রি। মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, এটা একটা ওয়াটার লক কান্ট্রি, ওয়াটার লক কান্ট্রি। আচ্ছা, দেখো, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই মালদ্বীপের মাথাপিছু আয় এবং শিক্ষার হার সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে এই মালদ্বীপের মাথাপিছু আয়, মাথাপিছু আয়, মাথাপিছু আয়, সার্কভুক্ত দেশের মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় ও শিক্ষার হার, শিক্ষার হার সবচেয়ে বেশি। শিক্ষার হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে
মাথাপিছু আয় এবং শিক্ষার হার সবচেয়ে বেশি, তার নাম কি? মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়, শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপের। ওয়াটারলক কান্ট্রি, এটা একটা দ্বীপ রাষ্ট্র। আচ্ছা, এই যে মালদ্বীপ যে দেশটা আছে, এটার অর্থনীতিটা, এই মালদ্বীপের অর্থনীতিটা হচ্ছে পর্যটন নির্ভর। পর্যটন নির্ভর, পর্যটন নির্ভর। মালদ্বীপের অর্থনীতি হলো পর্যটন নির্ভর। কি নির্ভর ভাই? মালদ্বীপের অর্থনীতি হলো পর্যটন নির্ভর। পর্যটন নির্ভর হচ্ছে মালদ্বীপের অর্থনীতি। তাহলে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মুদ্রা হচ্ছে রুপি। এটা দ্বীপ রাষ্ট্র বা ওয়াটারলক কান্ট্রি। সার্কভুক্ত দেশের মধ্যে এর মাথাপিছু আয় এবং শিক্ষার হার সবচেয়ে বেশি। অর্থনীতি হলো পর্যটন নির্ভর এই মালদ্বীপের। আচ্ছা, তাহলে MBBS। আচ্ছা, এই বি থেকে হলো ভুটান। বি থেকে হলো ভুটান। বি থেকে হচ্ছে ভুটান। এই যে ভুটান যে দেশটা আছে, এই ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী কি বললাম ব্রাদার? ভুটানের রাজধানী বলেছিলাম থিম্পু। আচ্ছা, এই ভুটানের যে মুদ্রা হচ্ছে গুলট্রাম। গুলট্রাম, ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। এই যে গুলট্রাম আছে, এই গুলট্রাম হচ্ছে ভুটানের জাতির জনক। এই গুলট্রাম ভুটানের জাতির জনক। তো জাতির জনকের নাম অনুসারে এই দেশটার মুদ্রার নাম। তাহলে ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম, আর ভুটানের জাতির জনকের নামও হলো কি? গুলট্রাম। এই যে ভুটান যে দেশটা আছে, এই ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ। তাহলে বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, বা তুমি বলতে পারো বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। আচ্ছা, এরপরে আসো, পৃথিবীতে সর্বপ্রথম ধূমপান নিষিদ্ধকারী দেশ। পৃথিবীতে সর্বপ্রথম ধূমপান নিষিদ্ধকারী দেশ। ধূমপান নিষিদ্ধকারী দেশ। পৃথিবীতে সর্বপ্রথম ধূমপান নিষিদ্ধকারী দেশের নাম হচ্ছে ভুটান। আচ্ছা, দেখো, এই যে ভুটানের যে রাজা, হ্যাঁ, ভুটানের আচ্ছা লাগবে না। ভুটান, তারপরে গুলট্রাম মুদ্রা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখতে পারি, ভুটান এখান থেকে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় যে দেশ, তার নাম হচ্ছে ভুটান। আচ্ছা, এই ভুটানে খেয়াল করো, এই সার্ক ভুক্ত যে 8টা দেশ আছে, এই 8টা দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে এই ভুটানে। অর্থাৎ সার্কভুক্ত দেশের মধ্যে ভুটানের জনসংখ্যা, ভুটানে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। সার্কভুক্ত দেশের মধ্যে ভুটানে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। সবচেয়ে বেশি বনভূমি সার্কভুক্ত দেশের মধ্যে ভুটানের সবচেয়ে বেশি বনভূমি। সার্কভুক্ত দেশের মধ্যে ভুটানের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। এখন ভুটানে যদি সবচেয়ে বেশি বনভূমি থাকে, তাহলে আমরা বলতে পারি কিনা যে বন গবেষণা কেন্দ্র, সার্ক বন গবেষণা কেন্দ্র ভুটানে আছে, এই কথা বলা যায়? সার্ক বন গবেষণা কেন্দ্র। তাহলে আমরা লিখতে পারি যে সার্ক বন গবেষণা কেন্দ্র ভুটানে। সার্ক বন গবেষণা কেন্দ্র। সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায়? ভুটানে। সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? ভুটানে। সার্ক বন গবেষণা কেন্দ্র আছে ভুটানে। তাহলে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। পৃথিবীতে প্রথম ধূমপান নিষিদ্ধকারী দেশ হচ্ছে ভুটান। আরেকটা দেশ হচ্ছে কোরিয়া। আবার বললাম যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটানে সবচেয়ে বেশি বনভূমি আছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, আর এই ভুটানেই আছে সার্ক বন গবেষণা কেন্দ্র। আচ্ছা, এরপরে আসেন এস থেকে হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রীজয়া বর্ধনে পুরাকোট্টে।
পুরোটা একটা রাজধানী। শ্রী জয়া বর্ধনে পুরাকোট্টে, এটা পুরাটাই রাজধানী। পূর্বে ছিল কলম্বো, এই শ্রীলঙ্কার রাজধানী পূর্বে ছিল কলম্বো, কলম্বো ছিল এটা আগে। হ্যাঁ, এখন নতুন রাজধানী হচ্ছে শ্রী জয়া বর্ধনে পুরাকোট্টে। শ্রী জয়া বর্ধনে পুরাকোট্টে, শ্রী জয়া বর্ধনে পুরাকোট্টে, শ্রী জয়া বর্ধনে পুরাকোট্টে হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী। আচ্ছা দেখেন, এই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি? শ্রীলঙ্কা। তো এই যে শ্রীলঙ্কাতে অ্যাডামস পর্বত বা অ্যাডামস পিক, মানে অ্যাডামস পর্বত, আদম পর্বত যেটাকে আমরা বলি, সে অ্যাডামস পর্বত আছে শ্রীলঙ্কাতে। অ্যাডামস পর্বত আছে কোথায়? শ্রীলঙ্কাতে। অ্যাডামস পর্বত আছে কোথায়? এই শ্রীলঙ্কাতে আছে, বা আদম পর্বত যেটাকে আমরা বলি। আপনারা হয়তো আদম পর্বত এভাবেও নাম পেতে পারেন, যে আদম পর্বত কোথায় আছে? শ্রীলঙ্কাতে আছে। খেয়াল করেন তো, এই যে শ্রীলঙ্কা যে দেশটা, এটা কিন্তু একটা জলবেষ্টিত দেশ, এটা ওয়াটার লক কান্ট্রি, এটা ওয়াটার লক কান্ট্রি। শ্রীলঙ্কা ওয়াটার লক কান্ট্রি, শ্রীলঙ্কা একটা ওয়াটার লক কান্ট্রি, জলবেষ্টিত দেশ। আচ্ছা, শ্রীলঙ্কার একটা গেরিলা দল আছে। এই শ্রীলঙ্কা যে দেশটা, এই দেশটা একটা গেরিলা দল আছে। সেই গেরিলা দলের নাম হচ্ছে LTTE। LTTE, LTTE শ্রীলঙ্কার একটা গেরিলা দল হচ্ছে LTTE। LTTE এর পূর্ণ রূপটা কি ভাই? LTTE হচ্ছে লিবারেশন অফ টাইগার্স তামিল ইলম, 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 LTTE, 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 লিবারেশন অফ টাইগার্স তামিল ইলম। এটা হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কার একটা বন্দর আছে যেটা চীন দখল নিয়েছে, সেটা হলো হাম্বানটোটা বন্দর। লিখে রাখতে পারো, হাম্বানটোটা। হাম্বানটোটা বন্দর হচ্ছে এই শ্রীলঙ্কার একটা বন্দরের নাম, যেটা চীন দখলে নিয়েছে। তাহলে শ্রীলঙ্কার যে বন্দর চীন দখল নিয়েছে তার নাম হচ্ছে হাম্বানটোটা, হাম্বানটোটা বন্দর, হাম্বানটোটা বন্দর। আচ্ছা, তাহলে খেয়াল করো, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা বলেছি। নেপাল, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। বাংলাদেশ নিয়ে এখানে আলোচনা করব না, কারণ বাংলাদেশ নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা থাকবে, ক্লাসটা তোমরা পড়েছো, এটা শুধু আন্তর্জাতিক ক্লাস। তো নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এশিয়া মহাদেশের 44টা দেশের মধ্যে আমরা 8টা দেশ দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করেছি। আমাকে একটু বলো যে দক্ষিণ এশিয়ার এই 8টা দেশের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু সবাই কমেন্ট করে জানাবা। দক্ষিণ এশিয়ার 8টা দেশের কনসেপ্ট ক্লিয়ার কিনা, দক্ষিণ এশিয়ার 8টা দেশের কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলবো আমাকে। দক্ষিণ এশিয়ার 8টা দেশের কনসেপ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ, দক্ষিণ এশিয়ার 8টা দেশের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে বলো ভাই ক্লিয়ার। ক্লিয়ার, দক্ষিণ এশিয়ার 8টা দেশ ক্লিয়ার ব্রাদার। ওকে, এবার আসো দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে তুমি যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এবার আমরা একটু আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া মানে পড়াতে গেলে অনেক ভালো লাগে, কারণ জানি যে জিনিসগুলো পরীক্ষায় প্রশ্ন আসার মতো। যেমন আমি ক্লাসে আন্তর্জাতিক পড়াতে গিয়ে, জাপান পড়াতে গিয়ে বলেছি G7 নিয়ে, বলেছিলাম যে G7 থেকে ভাই প্রশ্ন একটাই আসে। G7 থেকে যদি প্রশ্ন আসে তাহলে বলবে
এটা কি ধরনের সংস্থা? আরেকটা প্রশ্ন আসলে বলবে সংস্থা কোথায়, আর যদি এগুলো কিছু না আসে তাহলে বলবে যে G7 এর একমাত্র এশীয় দেশ কোনটা? জাপান। এই কোশ্চেন অসংখ্যবার পরীক্ষায় আসছে, গত দিনও বিউপিতে এটা রিপিট হয়েছে। আমি বলেছি ভাই জিআই পণ্য নিয়ে তোমার অত মাথা ঘামানোর দরকার নাই, জিআই পণ্য 44টা না 54টা না 48টা না 52টা, প্রেশার নিও না। জিআই পণ্য নিয়ে প্রশ্ন হবে এখন একটা টাইপের, সেটা কি নিচের কোনটা জিআই পণ্য না, হয়তো 3টা তোমার পরিচিত দিয়ে দিবে, একটা দিবে উল্টাপাল্টা। তাই হয়েছে যে ভাই প্রতি বছর প্রশ্ন আসে যে জিআই পণ্য কে স্বীকৃতি দেয়, সর্বশেষ কোনটা আসছে। তো এই বছরে জিআই পণ্য তো অনেক স্বীকৃতি পেয়েছে, তাহলে এইভাবে আসবে না, আসবে কোনটা নয় বা কে দেয়, এইভাবে। তাই হয়েছে বিউপির পরীক্ষা। তো আমি তোমরা যারা মানাবী থেকে মেডিকেলের করছো তোমাদেরকেও বলি প্রেশার নিও না, আস্তে ধীরে পড়ো। আমি বলেছিলাম আন্তর্জাতিক পার্টে ভাই এবছরে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি আলোচিত, ঠিকই আমাদের হাই ভোল্টেজ বই থেকে প্রশ্ন আসছে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কি, আলোচনায় এসেছে। এবছরে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব থেকে প্রশ্ন এসেছে কি, যেটা ওই যে একটা যে জাদুঘর করছে হ্যাঁ গণভবনে, সেইটা নিয়ে জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন। তো সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটা ব্যাপার আছে। তো তোমরা মেডিকেলে অনেকে বলো যে মেডিকেলে বিগত আন্তর্জাতিক পরীক্ষা প্রশ্ন আসে না, এটা ভুল। আগের বছরগুলোতে মেডিকেল আন্তর্জাতিক প্রশ্ন এসেছে, তুমি বিগত 20 বছরের প্রশ্ন সলভ করো, দেখো মেডিকেলে প্রশ্ন এসছে, প্রশ্ন আসছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি, প্রশ্ন আসছে সংবাদ সংস্থা, প্রশ্ন এসেছে বিখ্যাত গ্রন্থ, প্রশ্ন এসেছে দিবস নিয়ে, প্রশ্ন এসেছে আন্তর্জাতিক সংস্থা নিয়ে। হ্যাঁ, একটু বুঝতে হবে, ধরে পড়তে হবে, তাহলে পারবা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। কয়টা দেশ? 11টা দেশ। দেশ হচ্ছে 11টা। এই 11টা দেশ মনে রাখার টেকনিক হচ্ছে এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার টেকনিক। খেয়াল করো, এই এম থেকে হলো মিয়ানমার, এম থেকে হচ্ছে মিয়ানমার, আর আরেকটা এই একই এম থেকে হচ্ছে মালয়েশিয়া। মানে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, এই টি থেকে হলো থাইল্যান্ড, টি থেকে হচ্ছে থাইল্যান্ড, ভি থেকে হচ্ছে ভিয়েতনাম, এফ থেকে হচ্ছে ফিলিপাইন, এফ থেকে হচ্ছে ফিলিপাইন। তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে হচ্ছে লাওস, তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, এই ই থেকে হলো ইস্ট তিমুর বা পূর্ব তিমুর, ইস্ট তিমুর বা পূর্ব তিমুর যেটাকে আমরা বলি। তাহলে মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর। এই বি থেকে হলো ব্রুনাই, বি থেকে হচ্ছে ব্রুনাই, সি থেকে হচ্ছে কম্বোডিয়া, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। তাহলে কি বললাম, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। কি বললাম ভাই, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। মানে মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এই হলো 11টা দেশ। এই 11টা দেশের মধ্যে আমরা প্রথমে যে দেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যেমন থাইল্যান্ড নিয়ে একটু আলোচনা করতে চাই। এই থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যাম দেশ,
থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যামদেশ। বলো কি বললাম? বললাম থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যামদেশ। আচ্ছা, এই থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ বা শ্বেতহস্তের দেশ। সাদা হাতির দেশ বা শ্বেতহস্তের দেশ। এই থাইল্যান্ডকে বলা হয় চির স্বাধীন দেশ। এই থাইল্যান্ডকে বলা হয় চির স্বাধীন দেশ। চির স্বাধীন দেশ বা মুক্ত ভূমি। মুক্ত ভূমি বা আমরা এটাকে বলি ফ্রি ল্যান্ড। ফ্রি ল্যান্ড, চির স্বাধীন দেশ, মুক্ত ভূমি বা ফ্রি ল্যান্ড বলা হয় কাকে? থাইল্যান্ডকে। আচ্ছা, এই থাইল্যান্ড কেন বলে? কারণ হলো এই থাইল্যান্ড কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। তাহলে ফ্রি ল্যান্ড, মুক্ত ভূমি, চির স্বাধীন দেশ, কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না হলো থাইল্যান্ড। চির স্বাধীন দেশ, মুক্ত ভূমি, কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না যে দেশটা, তার নাম হচ্ছে থাইল্যান্ড। আচ্ছা দেখো, এই থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। আর এই থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে রুপি। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে রুপি। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত, বয়কার বা থ, বাত। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক আর মুদ্রা হচ্ছে বাত। চির স্বাধীন দেশ, ফ্রি ল্যান্ড বা মুক্ত ভূমি, কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না, থাইল্যান্ড। ওকে, থাইল্যান্ড। আচ্ছা, তাহলে দেখো, আমরা এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া। আমরা একটু আলোচনা করতে চাই আরেকটা গুরুত্বপূর্ণ দেশ, তার নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। দেখো ইন্দোনেশিয়া, দেখো এই যে ইন্দোনেশিয়া যে দেশটা আছে, এই ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। ইন্দোনেশিয়ার রাজধানী কি? নুসান্তারা। দেখো এই ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। এই নুসান্তারা এটার অবস্থান হলো বোর্নিও দ্বীপে। ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আছে, তার নাম হলো বোর্নিও দ্বীপ। ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে বোর্নিও দ্বীপ। সেই বোর্নিও দ্বীপে আছে এই নুসান্তারাটা, বোর্নিও দ্বীপে আছে। দেখো এই ইন্দোনেশিয়া যে দেশটা আছে, এটা পর্যটনের জন্য বিখ্যাত। পর্যটন শিল্পটা প্রধান ইন্দোনেশিয়া, পর্যটনের জন্য বিখ্যাত। ইন্দোনেশিয়ার অনেকগুলো, এটা একটা দ্বীপ রাষ্ট্র। এই ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র। এর মধ্যে পর্যটনের জন্য কিছু দ্বীপ ইন্দোনেশিয়ার বিখ্যাত, যেমন বালি দ্বীপ। এই দ্বীপটা, এই যে বালি দ্বীপ, ইন্দোনেশিয়ার মানুষ ঘুরতে গেলে দেখবা বালি দ্বীপে ঘুরতে যায়। তাহলে বালি দ্বীপ পর্যটনের জন্য বিখ্যাত। ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র। দেখো এই ইন্দোনেশিয়ার যে বিমান সংস্থা আছে, ইন্দোনেশিয়ার একটা বিমান সংস্থা, তার নাম হলো গারুদা। গারুদা যে দেশের বিমান সংস্থা, তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। গারুদা যে দেশের বিমান সংস্থা, তার নাম হলো ইন্দোনেশিয়া। গারুদা যে দেশের বিমান সংস্থা, তার নাম কি? ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা বিমান সংস্থা। গারুদা বিমান সংস্থা হলো ইন্দোনেশিয়া। আচ্ছা দেখো, তাহলে ইন্দোনেশিয়ার যে জাতির জনক আছেন, ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হলো আহমেদ সুকর্ণ। ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হলো আহমেদ সুকর্ণ। ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হচ্ছে আহমেদ সুকর্ণ। জাতির জনক সুকর্ণ। বিমান সংস্থা গারুদা। দ্বীপরাষ্ট্র বালি দ্বীপ ইন্দোনেশিয়ার বিখ্যাত, পর্যটনের জন্য বিখ্যাত। নুসান্তারা এই ইন্দোনেশিয়ার রাজধানী। বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়ার। আচ্ছা, ইন্দোনেশিয়ার কিছু স্বাধীনতাকামী প্রদেশ আছে যারা ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা চায়। এরকম যেমন আছে পশ্চিম পাপুয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা চায় এরকম একটা জায়গা, একটা মানে প্রদেশ হলো পশ্চিম পাপুয়া। এছাড়াও আছে বান্দা আছে, হ্যাঁ, এটাও স্বাধীনতা চায়। আরেকটা জায়গা আছে
ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া। বান্দা আছে, ইরিয়ান জায়া, পশ্চিম পাপুয়া। এগুলো হলো ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ, ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ। বান্দা আছে, ইরিয়ান জায়া, পশ্চিম পাপুয়া, স্বাধীনতাকামী প্রদেশ। বিমান সংস্থার নাম হলো গারুদা। পর্যটনের জন্য বিখ্যাত হলো বালি দ্বীপ, পর্যটনের জন্য বিখ্যাত বালি দ্বীপ। তাহলে আমরা ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করলাম, আমরা সিঙ্গাপুর নিয়ে আলোচনা করতে চাই। সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ একটা জায়গা, তার নাম হলো সিঙ্গাপুর। আচ্ছা, এই সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর সিটি। আচ্ছা দেখো, এই সিঙ্গাপুরের মুদ্রা হচ্ছে ডলার। সিঙ্গাপুরের মুদ্রা হচ্ছে ডলার। সিঙ্গাপুরের মুদ্রা কি? ডলার, সিঙ্গাপুর ডলার। আচ্ছা, এই সিঙ্গাপুর দেখো, এই সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন সিটি। এশিয়ার গার্ডেন সিটি বলা হয়, এশিয়ার গার্ডেন সিটি বলা হয়, এশিয়ার গার্ডেন সিটি বলা হয়। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কাকে? সিঙ্গাপুরকে। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে, সিঙ্গাপুরকে। আচ্ছা, এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। হ্যাঁ দেখো, এই সিঙ্গাপুরের স্বাধীনতা আন্দোলনের যিনি জনক, স্বাধীনতা আন্দোলনের, সিঙ্গাপুরের স্বাধীনতা আন্দোলনের যে জনক, সিঙ্গাপুরের স্বাধীনতা আন্দোলনের যিনি জনক তার নাম কি? স্বাধীনতা আন্দোলনের জনকের নাম হচ্ছে লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ। স্বাধীনতা আন্দোলনের জনকের নাম হচ্ছে লি কুয়ান ইউ। এই যে লি কুয়ান ইউ আছে, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে। এই লি কুয়ান ইউর একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, অর্থাৎ তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্ব। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের দেশ হচ্ছে সিঙ্গাপুর। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, এটা একটা গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছিলেন লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের স্বাধীনতা আন্দোলনের যিনি জনক তিনি লি কুয়ান ইউ। হ্যাঁ, লি কুয়ান ইউ, সিঙ্গাপুর। ওকে, আমাকে একটু বলেন তো, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া ক্লিয়ার কিনা? একটু আমাকে বলেন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া ক্লিয়ার কিনা? দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই টপিকটা ক্লিয়ার কিনা? এই 11টা দেশ পড়েছে আর 8টা দেশ পড়েছে, 19টা দেশ। ক্লিয়ার কিনা? দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া ক্লিয়ার কিনা? দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে এবার আপনি আমার সাথে একটু টাইটেল করবেন মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, আপনি আমার সাথে একটু টাইটেল করবেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমাকে একটু বলবেন মধ্যপ্রাচ্য। কেউ একটু বলতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? কে একজন বলেন তো, যারা মানাবিতে ক্লাসটা দেখছেন আজকে, মেডিকেল টেস্টের শিক্ষার্থী যারা আছেন। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ডান। বিভা কমেন্ট করেছেন আপনি, বিভা। নোঝা আছে। একটু আমাকে বলেন তো ভাই, যে মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? আচ্ছা, এই মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। মধ্যপ্রাচ্যের দেশ কয়টা ব্রাদার? মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। কয়টা দেশ ভাই? মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। আচ্ছা দেখেন, মেডিকেল টেস্টের জন্য অনেক বেশি পরিমাণ আন্তর্জাতিক ডিপ পড়ার দরকার নাই। একটু বেসিক অ্যাফেয়ার্স ভালো করে জানলেই আপনারা মেডিকেলের যে আন্তর্জাতিক পার্টটা সেটা পড়তে পারবেন। হ্যাঁ, আপনার কাভার হয়ে যাবে। কিন্তু ভার্সিটিতে যদি পরীক্ষা দেন তাহলে আপনাকে আরো ডিপ পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে। এটা আমি আগেই বলে রাখছি। সো আজকের ক্লাসটা মেডিকেল টেস্ট শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বেসিক্যালি, বাট যারা ভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। এই 14টা দেশ আপনি মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখতে পারেন আপনার কাছে এভাবে সহজ হতে রাখতে পারে।
যেমন বললাম কাকু, কাকু সৌদিতে জব করে, কাকু সৌদিতে জব করে। কাকু কোথায় জব করে? সৌদিতে জব করে। বললাম কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ, তুমি জলে ফিশ। কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ। কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ। কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ। কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ। দেখেন, এই কা থেকে হলো কাতার, কা থেকে হলো কাতার, এই কু থেকে হলো কুয়েত, কা থেকে কাতার, কু থেকে কুয়েত, এই সৌদি থেকে সৌদি আরব। তাহলে কাতার, কুয়েত, সৌদি। কি বললাম? কাতার, কুয়েত, সৌদি। কাকু সৌদিতে জব করে। এবার আসেন, এই যে থেকে হচ্ছে জয়েন্ট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, জয়েন্ট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, জয়েন্ট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, এই ও থেকে হলো ওমান, ও থেকে ওমান, বি থেকে হলো বাহরাইন, ও থেকে ওমান, বি থেকে বাহরাইন। তাহলে কা থেকে কাতার, কু থেকে কুয়েত, এরপরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এরপরে বলেছি বাহরাইন। তাহলে কাতার, কুয়েত, সৌদি, কাতার, কুয়েত, সৌদি, কাতার, কুয়েত, সৌদি। মেডিকেলের জিকে দেখে আফসোস হয়, আমাদের জিকে গুলো যদি এমন আসতো, পুরো ধরা অ্যান্সার করে আসতাম। আপনাদের জিকেও সহজ আসে, কিন্তু আপনারা পারেন না। কাতার, কুয়েত, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন। এই যে 4 ই আছে, এই 4টা ই যুক্ত দেশ, যেমন ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল। ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল। ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল। ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল। আচ্ছা, এই তু থেকে হলো তুরস্ক, তুরস্ক। আচ্ছা, এই জ থেকে হলো জর্ডান, লে থেকে হচ্ছে লেবানন, লেবানন, লেবানন। ফি থেকে হচ্ছে ফিলিস্তিন, ফি থেকে হচ্ছে ফিলিস্তিন। আর দন্ত স থেকে সিরিয়া, সিরিয়া। কাতার, কুয়েত, সৌদি, কাতার, কুয়েত, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন। তারপরে বলেছি ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল, তুরস্ক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, মধ্যপ্রাচ্যের দেশ। এগুলা, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলো কি কি বললাম? কাতার, কুয়েত, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল, তুরস্ক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া। তুরস্ক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ। কাকু সৌদিতে জব করে, প্লাস 4 ই, প্লাস তুমি জলে ফিশ। কাতার, কুয়েত, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরান, ইরাক, ইয়েমেন, ইসরায়েল, তুরস্ক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া। এই যে এখানে টোটাল 15টা দেশ আছে। এই ফিলিস্তিন যে দেশটা আছে, এটা একটা পরাধীন রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র। আমরা একটু আলোচনা করি। ধরে নাও তুরস্ক নিয়ে আলোচনা করব। তুরস্ক, তুরস্ক, এই তুরস্কের, তুরস্কের বর্তমান নাম, তুরস্কের বর্তমান নাম, তুরস্কের বর্তমান নাম, বর্তমান নাম তুর্কিয়ে। তুরস্কের বর্তমান নাম হলো তুর্কিয়ে। কি বললাম? তুর্কিয়ে। তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। আচ্ছা, এই তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, আঙ্কারা। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। আর মুদ্রা হচ্ছে লিরা, মুদ্রা হলো লিরা। তুরস্ক, আঙ্কারা, লিরা। তুরস্ক, আঙ্কারা, লিরা। তুরস্কের মুদ্রা হচ্ছে আঙ্কারা, আর তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, মুদ্রা হচ্ছে লিরা। তুরস্ক। খেয়াল করো, এই যে তুরস্ক যে দেশটা আছে, তো আধুনিক তুরস্কের জনক, আধুনিক তুরস্কের জনক,
আধুনিক তুরস্কের জনক, আধুনিক তুরস্কের জনকের নাম হচ্ছে কামাল পাশা। কামাল পাশা, আধুনিক তুরস্কের জনক হচ্ছে কামাল পাশা। আধুনিক তুরস্কের জনকের নাম হচ্ছে কামাল পাশা। কি পাশা? কামাল পাশা। বা অপশনে এটাও পেতে পারো, কামাল আতাতুর্ক, একই ব্যক্তি, কামাল আতাতুর্ক বা কামাল পাশা। ঠিক আছে, আধুনিক তুরস্কের জনক। আচ্ছা, খেয়াল করো, এই যে ইতিহাসের যে ট্রয় নগরীটা আছে, ট্রয় নগরী, ইতিহাসের যে ট্রয় নগরী, এই ট্রয় নগরী ছিল তুরস্কতে, বা ট্রয় নগরী কোথায়? তুরস্কতে। ইতিহাসের যে ট্রয় নগরী আছে, সেই ট্রয় নগরী, ট্রয়ের নগরী ছিল তুরস্কতে। এই তুরস্কর একটা শহর আছে, তার নাম হলো ইস্তাম্বুল। তুরস্কের একটা শহরের নাম হলো ইস্তাম্বুল, এটা একটা শহরের নাম। এই শহরটা ইউরোপ মহাদেশীয় কিছু অংশ পড়েছে, আবার এটা এশিয়ার মধ্যেও পড়েছে। এই তুরস্কের ইস্তাম্বুল শহরটা, এটা এশিয়াতেও পড়েছে প্লাস ইউরোপেও পড়েছে, ইউরোপেও পড়েছে এই শহরটা। যার কারণে এই তুরস্ক, এই দেশটাকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রি অর্থাৎ, ইউরেশিয়ান কান্ট্রি অর্থাৎ এটা ইউরোপেও আছে, এশিয়াতেও আসে, এই কারণে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তাহলে এই তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান, ইউরেশিয়ান কান্ট্রি। তাহলে তুরস্ক হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি, কারণ হলো এর ইস্তাম্বুল শহর এশিয়াতেও আছে, ইউরোপেও আছে, এশিয়াতেও আছে, ইউরোপেও আছে। খেয়াল করেন, এই তুরস্কের যে সংবাদ সংস্থা, এই তুরস্কের একটা সংবাদ সংস্থা আছে, তার নাম হলো আনাতোলিয়া। আনাতোলিয়া, আনাতোলিয়া, তুরস্কের সংবাদ সংস্থার নাম হচ্ছে আনাতোলিয়া। প্রশ্ন হতে পারে, আনাতোলিয়া যে দেশের সংবাদ সংস্থা, তার নাম হলো তুরস্ক। বলতে পারে যে এশিয়ার ইউরেশিয়ান কান্ট্রি কোনটা? অ্যান্সার হবে তুরস্ক। বলতে পারে ট্রয় নগরী কোথায় আছে? তুরস্কতে ছিল। কোথায়? তুরস্কতে। বলতে পারে আধুনিক তুরস্কের জনককে? কামাল পাশা। বলতে পারে যে এই যে তুরস্কের পূর্ব নাম কি? বর্তমান নাম হচ্ছে তুর্কি, এই তুর্কির পূর্ব নাম তুরস্ক। তুরস্কের পূর্ব নাম হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। তুরস্কের পূর্ব নাম হলো বাইজেন্টাইন সাম্রাজ্য। এখানে লিখেছি তুরস্কের বর্তমান নাম। হ্যাঁ, যদি বলা তুরস্কের পূর্ব নাম কি, তাহলে অ্যান্সার কিন্তু আমরা করতে হবে বাইজেন্টাইন সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্য। মধ্যপ্রাচ্যের মধ্যে নিয়ে আরো আলোচনা করতে চাই, যেমন ধরো, যেমন আলোচনা করতে চাই হলো তোমার ফিলিস্তিন নিয়ে। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন দেখো মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র। এই ফিলিস্তিন হচ্ছে মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র, তাই না? ফিলিস্তিন হচ্ছে মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র। তাহলে ফিলিস্তিন হলো মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র, পরাধীন দেশ। কার কাছে পরাধীন? সে হচ্ছে ইসরায়েলের কাছে পরাধীন। কার কাছে? ইসরায়েলের কাছে পরাধীন। মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন। আচ্ছা দেখো, তো এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে বলা হয় খোদার ভূমি। খোদার ভূমি বা ল্যান্ড অফ লর্ড, ল্যান্ড অফ লর্ড। তাহলে ল্যান্ড অফ লর্ড বা খোদার ভূমি বলা হয় কাকে? ফিলিস্তিনকে। ল্যান্ড অফ লর্ড বা খোদার ভূমি বলা হয় কাকে? ফিলিস্তিনকে। ল্যান্ড অফ লর্ড বা খোদার ভূমি বলা হয় কাকে? ফিলিস্তিনকে। এই যে ফিলিস্তিন, তো এই ফিলিস্তিনের সাথে, যেমন ফিলিস্তিনের একটা গেরিলা দল আছে, গেরিলা দল একটা হলো হামাস একটা আছে, আর একটা হচ্ছে আল ফাতা, বা শুধু ফাতাও অপশনে পেতে পারেন। হামাস আর হচ্ছে ফাতা, গেরিলা দল এটা। আর ফিলিস্তিনের একটা সংগঠন আছে, ফিলিস্তিনের একটা স্বাধীনতাকামী সংগঠন, তার নাম হচ্ছে পিএলও। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটা একটা স্বাধীনতাকামী সংগঠন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। গেরিলা দলের নাম হচ্ছে হামাস,
আল ফাতা বা হামাস ফাতা, খোদার ভূমি বা ল্যান্ড অফ লর্ড, মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র বলা হয় ফিলিস্তিনকে। আচ্ছা, এই যে ফিলিস্তিন পরাধীন হয়েছে, এই ফিলিস্তিন পরাধীন হলো কার কাছে? ফিলিস্তিন পরাধীন হয়েছে ইসরায়েলের কাছে। ফিজরায়েল পরাধীন হয়েছে কার কাছে? ইসরায়েলের কাছে এই ফিলিস্তিন পরাধীন হয়েছে। তাহলে মধ্যপ্রাচ্যের একমাত্র ক্যান্সার রাষ্ট্র হচ্ছে এই ইসরায়েল। আমরা একটু ইসরায়েল নিয়ে যদি আলোচনা করি, ইসরায়েল টাইটেল করতে পারেন ইসরায়েল। এই ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। জেরুজালেম, জেরুজালেম রাজধানী কি? জেরুজালেম, 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 জেরুজালেম। আচ্ছা, এই যে জেরুজালেমটা আছে, এই জেরুজালেমটা আবার 3 ধর্মের জন্য পবিত্র স্থান। জেরুজালেম 3 ধর্মের জন্য পবিত্র স্থান। পবিত্র স্থান, 3 ধর্মের জন্য পবিত্র স্থান। অর্থাৎ যারা আমরা মুসলিম আছি তাদের ইসলাম ধর্মের জন্য পবিত্র স্থান, যারা আমাদের খ্রিস্টান আছে তাদের জন্য পবিত্র স্থান, আর ইহুদি, এই ইহুদিদের জন্য এরা পবিত্র স্থান। কেন পবিত্র স্থান? কেন পবিত্র স্থান? দেখো কি কারণে পবিত্র স্থান, সেটা হলো এই যে ইসলাম ধর্ম, আমাদের যে আল আকসা মসজিদ আছে এটা ওখানে আছে। তাহলে ইসলাম ধর্মের জন্য যে আল আকসা, এই আল আকসা মসজিদ আছে এখানে। আবার এই যে খ্রিস্টান, আমাদের ঈসা নবী যে আছেন, ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বেথেলহামে জন্মগ্রহণ করেছেন। কোথায়? বেথেলহামে। এই বেথেলহাম আছে, বেথেলহাম আছে ওখানে, এটার জন্য বিখ্যাত। আর ইহুদিদের জন্য কেন পবিত্র? ইহুদিরা তাদের যে ওয়েলিং ওয়াল, বিশাল একটা দেয়াল আছে, সেই দেয়ালে তারা মাথা ঠুকে, আর তাদের দাজ্জাল, হ্যাঁ আমরা যেটাকে দাজ্জাল বলি, হ্যাঁ তাদের যে মসিহ আর আমরা বলি দাজ্জাল, সেই দাজ্জালের আবির্ভাব ঘটবে, এই জন্য তারা কি করে? ইবাদত করে ওই ওয়েলিং ওয়ালের মধ্যে মাথা ঠুকে। তো সেটাই আছে এখানে। তো ইহুদিদের জন্য আছে ওয়েলিং ওয়াল, ওয়েলিং ওয়াল আছে এখানে, ওয়েলিং ওয়াল, আল আকসা, বেথেলহাম, ওয়েলিং ওয়াল এই জায়গায়। আচ্ছা, খেয়াল করো ইসরায়েল। তো এই যে ইসরায়েল, এই ইসরায়েলের যে আইনসভা, এই ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট। ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট। কি বললাম? নেসেট। ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। আচ্ছা, এই ইসরায়েল যে দেশটা, এটা হলো মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ক্যান্সার, মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র। এই রাষ্ট্রের সাথে সব দেশেরই বিরোধ আছে, গুরুত্বপূর্ণ দেশগুলোর বিরোধ। তো এই জন্য মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র বলা হয় এই ইসরায়েলকে। এই ইসরায়েল রাষ্ট্রটা 1917 সালে, মন দিয়ে শোনো গুরুত্বপূর্ণ জিনিস, 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। কিসের মাধ্যমে ব্রাদার? বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। বেলফোর ঘোষণা, বেলফোর ঘোষণা। আচ্ছা দেখো, খেয়াল করো, এই বেলফোর ঘোষণাটা দেওয়া হয়েছে 1917 সালে। বেলফোর ঘোষণাটা দেওয়া হয়েছিল। এই বেলফোর ঘোষণা দেওয়ার 31 বছর পরে, কত বছর বললাম? 31 বছর। বেলফোর ঘোষণা দেওয়ার 31 বছর পর, 31 বছর পর, এই বেলফোর ঘোষণার পর 31 বছর পরে এই ইসরায়েল রাষ্ট্রটা ফিলিস্তিনের ভূখণ্ডে তার জন্মটা হয়। অর্থাৎ বেলফোর ঘোষণা দেওয়া হয়েছে 1917 সালে। এই 1917 সালের পরে ঠিক 31 বছর পরে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা লাভ করে। তার মানে বেলফোর ঘোষণার 31 বছর পর মানে হলো 1948 সালে। কত সালে? 1948 সালে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তাহলে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 1948 সালে। কোন ঘোষণার মাধ্যমে? বেলফোর ঘোষণার মাধ্যমে। এই বেলফোর ঘোষণা কত সালে দেওয়া হয়েছে? 1917 সালে দেওয়া হয়েছে বেলফোর ঘোষণা। ওকে।
হ্যাঁ, খেয়াল করো, আমরা এরপরে একটু আসি। তো এই যে ইসরায়েল রাষ্ট্র, এর সাথে সব দেশেরই বিরোধ আছে। এই ইসরায়েলের সাথে সবারই বিরোধ। যেমন ধরো, যাদের সাথে বিরোধ, যাদের সাথে ইসরায়েলের যাদের সাথে বিরোধ, এই ইসরায়েলের যাদের সাথে বিরোধ আছে, হ্যাঁ যাদের সাথে বিরোধ আছে, যেমন দেখো মিশর, মিশর একটা দেশ আছে। এই মিশরের সাথে বিরোধ কি নিয়ে? যে সুয়েজ খাল আছে না, সেই সুয়েজ খাল নিয়ে মিশরের সাথে বিরোধ। সিনাই উপত্যকা নিয়ে বিরোধ। তাহলে মিশরের সাথে বিরোধ হলো, মিশরের সাথে বিরোধ হলো সিনাই উপত্যকা, এই সিনাই উপত্যকা নিয়ে। আর হলো এই সুয়েজ খাল নিয়ে, সুয়েজ খাল। তাহলে মিশরের সাথে দেখো বিরোধ হলো, মিশরের সাথে সিনাই উপত্যকা নিয়ে বিরোধ এবং সুয়েজ খাল নিয়ে তার সাথে বিরোধ। আবার দেখো লেবানন যে দেশটা আছে, লেবানন মধ্যপ্রাচ্যের দেশ লেবানন, এই লেবাননের সাথে বিরোধ হচ্ছে এই হিজবুল্লাহ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ গোষ্ঠী, হিজবুল্লাহ গোষ্ঠী। এই হিজবুল্লাহ গোষ্ঠী নিয়ে তার লেবাননের সাথে তার বিরোধ, হিজবুল্লাহ গোষ্ঠী নিয়ে লেবাননের সাথে বিরোধ। আবার ধরো এই যে জর্ডান একটা দেশ আছে, জর্ডান, এই জর্ডান আমরা জানি ডেড সি, মৃত সাগর বা ডেড সি, মৃত সাগর বা ডেড সি যেটা, এই ডেড সি নিয়ে বিরোধ হলো জর্ডানের সাথে। তাহলে এই জর্ডানের সাথে কি নিয়ে বিরোধ? ডেড সি বা মৃত সাগর, ডেড সি বা মৃত সাগর, যে পানিতে, পানিতে মানুষ ভেসে থাকে, হ্যাঁ ডেড সি। সেই ডেড সি কোথায় আছে? জর্ডানে। এই ডেড সি নিয়ে বিরোধ আছে জর্ডানের সাথে। আবার দেখো, আবার দেখো তাহলে মিশরের সাথে বিরোধ, লেবাননের সাথে বিরোধ, জর্ডানের সাথে বিরোধ। এবার আসো সিরিয়া, সিরিয়া যে দেশটা আছে, এই সিরিয়ার সাথে বিরোধ হচ্ছে গোলান মালভূমি নিয়ে, গোলান মালভূমি, গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সাথে বিরোধ, গোলান মালভূমি নিয়ে বিরোধ হচ্ছে সিরিয়ার সাথে। তাহলে গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সাথে বিরোধ, জর্ডানের সাথে বিরোধ হচ্ছে ডেড সি নিয়ে, হ্যাঁ এরপরে লেবাননের সাথে হিজবুল্লাহ গোষ্ঠী নিয়ে বিরোধ, মিশরের সাথে সুয়েজ খাল নিয়ে বিরোধ। এই সবার সাথে একটা না একটা বিরোধ লেগেই আছে এই দেশে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার, কেউ পছন্দ করে না এই দেশকে, তুমি আমি কেউ না। ওকে, আমাকে একটু বলো তো ভাই, আমাকে একটু বলো তো ভাই, আমাকে একটু বলো তো যে এই মধ্যপ্রাচ্যের, মধ্যপ্রাচ্যের যে 14টা দেশ, এর মধ্যে এই মুহূর্তে এইগুলাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আলোচিত, আলোচিত, এগুলো সবচেয়ে বেশি আলোচিত। ওকে, বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা দক্ষিণ এশিয়ার দেশ 8টা পড়লাম, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পড়লাম 11টা, আমরা মধ্যপ্রাচ্যের দেশ পড়লাম 14টা, মধ্যপ্রাচ্যের দেশ পড়লাম 14টা। বলেন বুঝাতে পারলাম কি? ওকে, আচ্ছা এবার আসো আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হলো দূরপ্রাচ্য, দূরপ্রাচ্য। আমাকে একটু বলতে পারবা দূরপ্রাচ্যের দেশ কয়টা? আমাকে একটু বলো তো ভাই, দূরপ্রাচ্যের দেশ কয়টা? দূরপ্রাচ্যের দেশ কয়টা? এবং তোমরা এই দেশগুলোর নাম যদি কেউ বলতে পারো তাহলে একটু কমেন্টে লিখো যে দূরপ্রাচ্যের দেশ কয়টা, দূরপ্রাচ্যের দেশ একটু কমেন্টে জানাও তো। দূরপ্রাচ্যের দেশ, দূরপ্রাচ্যের দেশ, দূরপ্রাচ্যের দেশ। আচ্ছা দূরপ্রাচ্যের দেশ নামগুলো একটু লিখবা, কমেন্টে নামগুলো লিখবা, কমেন্টে একটু নামগুলো লিখবা। কমেন্টে নাম লিখবা দূরপ্রাচ্য দেশের 5টা। আচ্ছা 5টা দেশের নাম একটু বলো তো। থ্যাংক ইউ, 5টা দেশ, থ্যাংক ইউ। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টা। আচ্ছা লিখলাম আমি 5টি, দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টা, 5টা লিখলাম। একটু বলো তো সেই 5টা দেশ কি? আমার সাথে একটু বলো, আমার সাথে বলো কাঁচা জাম, বলো কি জাম? কাঁচা জাম, বলো কি জাম বললাম? আমি বললাম কাঁচা জাম, বলো কি জাম বললাম? কাঁচা জাম। তাহলে দেখো 2 কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, 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 2 কোরিয়া, 2 কোরিয়া,
চীন জাপান মঙ্গোলিয়া, 2 কোরিয়া 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 চীন জাপান মঙ্গোলিয়া। তাহলে দেখো দেশ কয়টা? 5টা। তাহলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন জাপান মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন জাপান মঙ্গোলিয়া। আচ্ছা, আমরা এই মঙ্গোলিয়া থেকে আলোচনা করি। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর। মুদ্রা হলো টুগ্রিক। মুদ্রা হলো টুগ্রিক, টুগ রিক। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর, মুদ্রা হলো টুগ্রিক। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর, মুদ্রা হচ্ছে টুগ্রিক। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর, মুদ্রা হলো টুগ্রিক। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর, মুদ্রা হচ্ছে টুগ্রিক। তাহলে কাঁচা জাম, 2 কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া। আচ্ছা, এই মঙ্গোলিয়ার যে আইনসভা আছে, সেই আইনসভার নাম হলো থুরাল। মঙ্গোলিয়ার আইনসভার নাম হলো থুরাল। থুরাল, মঙ্গোলিয়ার আইনসভার নাম হলো থুরাল। মঙ্গোলিয়ার আইনসভার নাম কি? থুরাল। মঙ্গোলিয়ার আইনসভার নাম কি? থুরাল। আচ্ছা, এবার আসো জাপান। জাপান, এই জাপানের রাজধানী হচ্ছে টোকিও। জাপানের রাজধানী কি? টোকিও। জাপানের রাজধানী কি ব্রাদার? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। জাপানের রাজধানী কি? টোকিও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে জাপানে। জাতিসংঘ ইউএন ইউনিভার্সিটি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে কোথায়? জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে কোথায় ভাই? জাপানে আছে। আচ্ছা, এই যে জাপান, এই জাপান হচ্ছে G7 এর একমাত্র এশীয় দেশ। G7 এর একমাত্র এশীয় দেশ। G7 একটা সংস্থা, গ্রুপ অফ 7 উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে একটা সংগঠন। তো সেই সংগঠনের একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। G7 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। দেখো, এই যে জাপান যে দেশটা আছে, এই জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। এই জাপানের সংবিধান হলো শান্তির সংবিধান। শান্তির সংবিধান হলো জাপানের সংবিধান। শান্তির সংবিধান। ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ইউএন বিশ্ববিদ্যালয় আছে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে জাপানে। G7 এর একমাত্র এশীয় দেশের নাম হচ্ছে জাপান। খেয়াল করো, একটু মন দাও এদিকে। এই যে জাপান যে দেশটা আছে, এই জাপানের গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ আছে। জাপানের গুরুত্বপূর্ণ যে 4টা দ্বীপ, বৃহত্তম 4টা দ্বীপ, এর মধ্যে একটা হলো হোনশু দ্বীপ, একটা হলো কিউশু দ্বীপ, একটা হলো কিউশু, একটা হলো শিকোকো। হোনশু, কিউশু, শিকোকো। আর একটা দ্বীপের নাম হচ্ছে হোক্কাইডো। হোনশু, কিউশু, শিকোকো, হোক্কাইডো। হোনশু, কিউশু, শিকোকো, হোক্কাইডো। হোনশু, কিউশু, শিকোকো, হোক্কাইডো। এগুলো হচ্ছে জাপানের দ্বীপ কিছু। এর মধ্যে এই হোনশু দ্বীপটা হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম হলো হোনশু দ্বীপ। কি দ্বীপ? হোনশু দ্বীপ। হোনশু দ্বীপ হচ্ছে জাপানের বড় দ্বীপ। তাহলে বজ্রপাতের দেশ জাপান, শান্তির সংবিধানের দেশ জাপান, সূর্যোদয়ের দেশ জাপান। লিখে রাখতে পারো, সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। সূর্যোদয়ের দেশ জাপান। কিন্তু নিশীথ সূর্যের দেশ এবার নরওয়ে। সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, কিন্তু নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। ঠিক আছে, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, নিশীথ সূর্যের দেশ হচ্ছে আবার নরওয়ে। দেখো, এই যে জাপান, আমাদের যে মেট্রো রেল আছে না, এই মেট্রো রেলের যে ট্রেন, যে বগিগুলো আছে, ট্রেন যে আছে, এই আমরা ট্রেন কিন্তু কিনেছিলাম এই জাপান থেকে। কোত্থেকে? জাপান থেকে। হ্যাঁ, জাপান থেকে কিন্তু কিনেছি আমরা। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই যে জাপান আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়টাতে 1945 সালের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 6 তারিখ, এই আগস্ট মাসের 6 তারিখে জাপানে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে, এই জাপানের যে হিরোশিমা জায়গা আছে, জাপানের যে হিরোশিমা আছে, সেই হিরোশিমা বোমা, মানে এই হিরোশিমায় লিটল বয়
যে পারমাণবিক বোমা আছে সেটা নিক্ষেপ করা হয়েছিল জাপানের হিরোশিমাতে। হ্যাঁ, জাপানের হিরোশিমাতে। আবার 9 আগস্ট, 9 আগস্ট, আগস্ট মাসের 9 তারিখে এই জাপানের নাগাসাকিতে, নাগাসাকি, জাপানের যে একটা জায়গা আছে নাগাসাকি, 6 তারিখে হিরোশিমায় লিটল বয় বোমা ফেলা হয়েছিল, আর 9 তারিখে নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান। ফ্যাটম্যান 9 তারিখে ফেলা হয়েছিল ফ্যাটম্যান বোমা। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়টাতে। তো এই নাগাসাকিতেই একটা জিনিস আছে, সেটা হলো স্ট্যাচু অফ পিস। স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ পিস। কি বললাম? স্ট্যাচু অফ পিস। তাহলে স্ট্যাচু, স্ট্যাচু অফ পিস, হ্যাঁ, শান্তির ভাস্কর্য, স্ট্যাচু অফ পিস, এটা আছে নাগাসাকিতে। তুমি কোনো কারণে যদি এটা অপশনে নাগাসাকি না পাও, তাহলে তুমি দক্ষিণ কোরিয়া দাগাবা, তাহলে তুমি দক্ষিণ কোরিয়া দাগাবা। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাচু অফ পিস নাগাসাকিতে আছে। 6 তারিখে বোমা ফেললো লিটল বয়, আর 9 তারিখে বোমা ফেললো ফ্যাটম্যান। এই যে বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানে যে বোমা ফেলেছে, জাপানে যে বোমা ফেলেছে, এই বোমা নিক্ষেপ এর নির্দেশ দিয়েছিল কে? দিয়েছিল ইউএসএ। ইউএসএ 33তম প্রেসিডেন্ট, ইউএসএ 33তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। তখন নির্দেশ দিয়েছিল ইউএসএ 33তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, হ্যারি ট্রুম্যান তিনি দিয়েছিলেন। হ্যাঁ, এরপরেই কিন্তু এখানে এই বোমাটা নিক্ষেপ করা হয়েছে, হ্যারি ট্রুম্যান। হ্যাঁ, তাহলে 6 তারিখে লিটল বয়, 9 তারিখে ফ্যাটম্যান। হিরোশিমায় লিটল বয়, নাগাসাকিতে ফ্যাটম্যান। আচ্ছা, জাপানের যে রাজা আছে, জাপান, জাপানের, জাপানের একটা জিনিস লিখে রাখো তো। জাপানের হচ্ছে একটা, একটা হচ্ছে তোমার এটাকে কি বলে, গোয়েন্দা সংস্থা। জাপানের গোয়েন্দা সংস্থা, জাপানের গোয়েন্দা সংস্থার নাম হলো নাইচো। নাইচো, জাপানের গোয়েন্দা সংস্থার নাম হলো নাইচো, নাইচো, নাইচো। হ্যাঁ, জাপানের গোয়েন্দা সংস্থার নাম কি? নাইচো। আচ্ছা, জাপান নিয়ে বলি, জাপানের একটা সংবাদ সংস্থা আছে, সংবাদ সংস্থা, জাপানের সংবাদ সংস্থা আছে, তার নাম হলো কিয়োডো নিউজ। কিয়োডো, কিয়োডো, কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ। এই কিয়োডো নিউজ হচ্ছে জাপানের সংবাদ সংস্থা। কিয়োডো নিউজ কোথাকার সংবাদ সংস্থা? জাপানের সংবাদ সংস্থা। কিয়োডো নিউজ জাপানের সংবাদ সংস্থা। জাপানের সংবাদ সংস্থার নাম হচ্ছে কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ। ওকে, এগুলো হচ্ছে জাপান। হ্যাঁ, বুঝাতে পারলাম? জাপান। ওকে, আমাকে একটু বলেন তো ভাই, জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা?